আমি প্রথমে মাহি ভাই আপনার কাছে যেতে চাই যে জি। সর্বশেষ সংবাদ সম্মেলন করে আপনি বলেছেন 2018 সালে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা ভুল ছিল, আর 2024 সালে আওয়ামী লীগের সঙ্গে জোট না করে নির্বাচনে অংশ নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু আমরা সেটাই দুটিকেই দেখতে চাই যে, বা কেউ কেউ এটিকে দেখতে চায় যে মাহি ভাই এটা হচ্ছে আপনার সুবিধাবাদী একটা অবস্থান। আপনি 2018 সালে এক ধরনের সুবিধাবাদ নিয়ে আসলে নির্বাচনে গিয়েছিলেন, 2024 সালে আপনার সাথে বনিবনা হয়নি বলে আপনি সেই নির্বাচনে যান নাই। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গত 15 বছর যে দুঃশাসন, যে অপকর্ম চালিয়েছেন, তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল। কেউ কেউ বলে থাকেন মাহি ভাই ডোন্ট কিল মি, এটা আমার প্রশ্ন না, অনেকেই প্রশ্ন করে থাকেন। মাহি ভাই আপনার কাছ থেকে একটু আমরা এটা শুনতে চাই। এটা আসলে আমার একই উপলব্ধি যে আমি মনে করি যে মানুষ এটা 18 নির্বাচনী মনে করে এবং 24 নির্বাচনী মনে করার যথেষ্ট কারণ সাধারণ মানুষের মধ্যে আছে, এটা আমি জানি। আহ, মানে এই সরকারকে সক্রিয়ভাবে সমর্থন করার মতো কোনো উদ্যোগ আসলে আমাকে তো কেউ দেখে নাই। দেখলে বললে অনেক কিছু আমি শুনি, বলে যে এমনও আমার কাছে উঠতেছে আপনি গত 16 বছর ধরে 17 বছর ধরে সরকারকে সহযোগিতা করে গিয়েছেন, এগুলো এখন অনেকে বলে। কারণ শেষ যেই ঘটনাটা ঘটে, শেষে যেই মানুষ যে সিদ্ধান্তগুলি নেয় সেগুলিকে আসলে মানুষ মনে রাখে। তো 18 নির্বাচনে যাওয়ার ব্যাপারে আমি বলিনি, তবে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচনে যাওয়াটা আমার নিজের দলের আদর্শের সাথে এক ধরনের সমঝোতা করে দিয়ে আমি নির্বাচনে গিয়েছি। সেটা একটা স্বার্থপরের মতো কাজ আমাদের ছিল, সেটাকে আমরা স্বীকার করেছি। এবং স্বার্থটা ছিল যে আমাদের নিজের অস্তিত্ব রক্ষার প্রশ্ন ছিল, অনেকগুলি বিষয় ছিল, কিন্তু এগুলো আমরা রাজনীতিতে আসলে অস্তিত্বের ভয় পেয়ে রাজনীতির নেতৃত্ব দেওয়া উচিত না। সেখানে আমাদের অবশ্যই একটা গ্রস মিস্টেক হয়েছে এবং সেটা আমি স্বীকার করেছি। আর 24 নির্বাচনটা একটু ব্যতিক্রমধর্মী ছিল। 24 নির্বাচনে আওয়ামী লীগের সাথে আমার কোনো ধরনের বোঝাপড়া হয়নি, এটা মনে করার কি কারণ আছে আমি আসলে বলতে পারবো না। কারণ 24 নির্বাচনে 2-3-4 বছর আগে থেকে কিন্তু আওয়ামী লীগের সাথে আমাদের কোনো বোঝাপড়া ছিল না। 18 নির্বাচনের পর আমার কোনো অনানুষ্ঠানিক কোনো বৈঠক আওয়ামী লীগের সাথে সেভাবে আমাদের হয়নি। যেখানে কোনো ধরনের বোঝাপড়াই যেখানে ছিল না, সেখানে নির্বাচনে যাওয়ার সম্ভাবনা আসলে প্রথম থেকেই জানতাম যে পরবর্তী নির্বাচন এখানে আমরা করছি না, এই সিদ্ধান্ত আমাদের মধ্যে মোটামুটি ছিল। আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার মূল কারণ ছিল আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলগুলোর জন্য রাজনীতি করাটা খুব কঠিন ছিল, এবং আমাদের দল তো খুব বড় দল না, তো ছোট দল। সেখানে 24 নির্বাচনের অংশগ্রহণ না করতে পারলে আমরা আমাদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে পারবো না, এরকম একটা ধারণা আমাদের ছিল। এবং যেখানে আমরা কিন্তু নির্বাচনে প্রচারণার সময় কিন্তু আমাদের পুরো আমরা যে আবার উই হ্যাভ কাম ব্যাক টু আওয়ার ওন ফিলসফি, সেটা প্রকাশ করবার জন্যই কিন্তু তখন নির্বাচন করেছি। আপনি দেখবেন যে নির্বাচনের বিষয়ে কিন্তু অনেক দলের সাথে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আমার রাজনৈতিক বন্ধুদের সাথে আলোচনা হয়েছে এবং সবাই আমাকে তখন বলেছি, আমি প্রথম থেকেই বলেছি যে না, আমি আওয়ামী লীগের সাথে সমঝোতা নির্বাচন করবো না, তবে আমি নির্বাচন করবো, নির্বাচনটা না করলে আমি আমার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে পারবো না। সেই পদক্ষেপটুকু আমরা শুধুমাত্র 24 নির্বাচনে নিয়েছিলাম। না মাহি ভাই, অনেকে এটা বলে থাকেন যে 2018 সালে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর জন্য মরহুম রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে, বদরুদ্দোজা চৌধুরী এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটা প্ল্যাটফর্ম করা, সেই প্ল্যাটফর্মের মধ্যে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানানো এবং সেটাকে সবগুলিকে একটা জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে একটা স্বপ্ন বা একটা বাস্তবতা তৈরি হয়েছিল। কিন্তু অনেকেই এটা বলে থাকেন যে আপনি একা সেই আন্দোলনটাকে ঠেকিয়ে দিয়েছেন, বদরুদ্দোজা চৌধুরীকে সেখানে যেতে দেননি, ডক্টর কামাল হোসেনকে আপনি সিঙ্গেল আউট করেছেন, যেটা আসলে ভবিষ্যতে বিএনপির জন্য অনেক ক্ষতিকর হয়েছে। এই ব্যাপারটা নিয়ে কি কোনো একটু কিছু বলবেন মাহি ভাই? মানে আবার এগুলো তো আসলে রাজনীতিতে এক এক ধরনের বিশ্লেষণ, এক এক ধরনের ব্যাখ্যা থাকবে, আমাকে ব্যাখ্যা দিতে হবে। এখানে আসলে ডক্টর কামাল হোসেনকে সিঙ্গেল আউট করা হয়নি, ডক্টর কামাল হোসেন মানে আমাদেরকে সিঙ্গেল আউট করেছে। আমরা শেষ দিনে যখন ঐক্যফ্রন্ট ঘোষণা হয়, সেই যে মিটিংটা দেওয়া হয়েছিল, সেই মিটিং এর সময় এবং স্থান আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল ডক্টর কামাল হোসেন সাহেবের বাসায়। আমরা কিন্তু সাবেক রাষ্ট্রপতি বিটুদি সাহেবকে সেখানে উপস্থিত হয়েছিলাম, কিন্তু সেখানে তিনি ওনার বাড়িতে ছিলেন না, বাড়ির দরজা বন্ধ ছিল। আমরা সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে বাসায় ফিরে এসেছি এবং সেদিনই বাসায় ফিরে আস্তে আস্তে আমরা শুনি যে ডক্টর কামাল হোসেনের অফিসে বসে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং তারা ঐক্যফ্রন্টের ঘোষণা দিয়েছে। তাদের কামাল হোসেন সাহেবকে সিঙ্গেল আউট করার কোনো বিষয় ছিল না। আর দ্বিতীয় যেটি বলেছেন যে আমি বাধা দিয়েছি বা আমি একক সিদ্ধান্ত নিয়েছি, এই বিষয়ে জনগণের এই ধরনের ধারণা থাকাটা খুব স্বাভাবিক, কারণ আমি কিন্তু বিকল্পধারার মুখপাত্র। বিকল্পধারার যে কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত আমাকেই মুখপাত্র হিসেবে কথাগুলো বলতে হয়েছে, যার জন্য এই দোষটা আমার উপরই পড়েছে। এবং আমি আমার প্রেস কনফারেন্সে কিন্তু অন্য কোনো দিকে দোষ না দিয়ে যে ভুলগুলো হয়েছে সব সফলতার ভার সবার, কিন্তু ব্যর্থতার দায়গুলো আমি একাই গ্রহণ করেছি, কেন দলের মুখপাত্র হিসেবে আমাকেই সবসময় মিডিয়াকে ফেস করতে হচ্ছে, জনগণকে কথা বলতে হচ্ছে। ইয়েস, আই ডু এগ্রি। মাহি ভাই, এই পর্যায়ে এটা আমার শেষ প্রশ্ন। আপনি বলেছেন যে আওয়ামী লীগ আমলে বিরোধী দলের রাজনীতি করা কঠিন ছিল। আপনি যেটা করেছেন বা বিকল্প ধারা যা করেছে, মানে আমি মরহুম রাষ্ট্রপতি জনাব চৌধুরীকে এর মধ্যে আনতে চাই না, আমি আপনাকেই বলতে চাই, আপনি যেটা করেছেন সেটাকে কি রাজনীতি বলা যায়? অনেকে মানে বাংলাদেশের ইতিহাসে যদি কেউ এটা দাবি করে যে এটা ষড়যন্ত্র, এটা লেজুর বৃত্তি, আপনি এটা কিভাবে মানে মানে
জানি না মাহি ভাই, এটা আপনি কিভাবে বলবেন, মানে না, এটা কি মানে যেটা আপনি করেছেন আপনার দিয়ে আমাদের যে আশা সম্ভাবনা ছিল সেইটা কি, বা সম্ভাবনার আশার সম্ভাবনা যেভাবে বলি সেইটা আমরা আমি 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 একটা কথা বলি, আমি আমার আপনার কাছে হয়তো আছে, বিশ্বজিৎ সাহেবের মৃত্যুর 3 সপ্তাহ আগে তিনি আমাদেরকে একটা 9 দফা নির্দেশনা দিয়েছেন, এবং সেখানে আপনি দেখবেন যে 3 নম্বরের দর্শনে যারা উনি স্পষ্টভাবে বলেছেন যে স্রষ্টা এবং সৃষ্টির সাথে সংযোগ স্থাপন, নির্ভয় সত্যানুসন্ধান এবং অহংকার থেকে মুক্তি। একে উল্টোভাবে বলি, প্রথমে অহংকার থেকে মুক্তি। অতএব আমি কিন্তু সম্পূর্ণভাবে অহংকার থেকে মুক্তি অর্জনের চেষ্টা করেছি দেখেই আমি স্পষ্টভাবে আপনাকে বলতে চাই যে আমি যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে দলীয়ভাবে মুখপাত্র হিসেবে তার দায় দায়িত্ব আমি গ্রহণ করছি, এবং একইভাবে এটাও বলেছি যে এটাকে মানুষ আমাকে সুবিধাবাদী হিসেবে চিহ্নিত করেছে। আমি এটাও বলেছি এই কারণে, এই সিদ্ধান্তের কারণে আমার নেতৃত্বের প্রতি আস্থা হ্রাস পেয়েছে, দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। তো এর চাইতে বেশি সত্য অনুসন্ধান করা হয়তো বা আর যদি কিছু বাকি থাকে সেটা করতে আমার কোনো আপত্তি নাই, যাচ্ছে ডিফারেন্ট পয়েন্ট। কিন্তু এখানে আমি মনে করি যে কাজটা আমরা, যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, এটা প্রচলিত রাজনীতির এরকম সিদ্ধান্ত অনেক হয়েছে, কিন্তু বিকল্প ধারার স্বপ্ন দেখে এই ধরনের প্রচলিত রাজনীতির সিদ্ধান্ত গ্রহণ আমাদের একটা গ্রস মিস্টেক ছিল, এবং সেটা আমরা স্বীকার করছি। মাহি ভাই আপনাকে ধন্যবাদ। আমরা পরে যখন আবার আপনার কাছে আসবো বিএনপির সাথে বর্তমান আপনার সম্পর্ক এবং সেইটা নিয়ে আমরা কথা বলবো, তার আগে আমরা একটু জনাব আন্দালিব রহমান পার্থের সাথে আমরা একটু কথা বলতে চাই। জনাব আন্দালিব রহমান পার্থ, আপনি একজন রাজনীতিবিদ হলেও আমি আপনাকে খুব রেট করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও, যে মানে যেহেতু আপনি টক শোতে প্রচুর আপনাকে কথা বলতে হয়, অনেক প্রশ্নের জবাব দিতে হয় এবং অনেক ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভবিষ্যতে কথা বলতে হয়, এবং এর অনেকগুলি আমার স্বীকার করতে দ্বিধা নেই, অনেকগুলি মিলেও যায়। আমি এই জন্য আপনাকে একটু একটু ফরওয়ার্ড লুকিং প্রশ্ন করতে চাই যে গত কয়েক বছর ধরে জনাব তারেক রহমানই আসলে বিএনপির হাল ধরে আছেন। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেলেন, শেখ হাসিনা জনরোষে বাংলাদেশ থেকে বিতাড়িত। রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন? নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে? বিশেষ করে 90-এর পর যদি আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি, সরকারে বা ক্ষমতায় এলে মানে এটা একটা, এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন, কর্তৃত্ববাদী হবেন না, সেরকম কি মনে হচ্ছে? মানে এই নেতৃত্বে যারা আছেন, এটা তো অবশ্যই ঠিক জনাব তারেক রহমানই আসলে 20-22 বছর ধরে অন্ততপক্ষে দলের ডেপুটির হালটি ধরে আছেন, কিন্তু মানে এই নেতৃত্বের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসছে? ব্যক্তি মানুষ না, আদর্শের, দৃষ্টিভঙ্গির আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ খালেদ। আপনি বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায়, এই কারণে অফকোর্স একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয় রাজনীতিতে। কারণ 17 বছর আপনি জানেন যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল, বা মানুষ রাজনীতিবিদদের উপরে কেন জানি এমন, মানে কেন জানি বলবো না, মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া। এবং বলে না যে জোকাররা যখন পার্লামেন্টে যায় তখন জোকাররা মেম্বার অফ পার্লামেন্ট হয় না, পার্লামেন্টটা সার্কাস হয়ে যায়। গত 3টা বছর, তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল। তো এ কারণে, আর তারেক রহমান সাহেবকে নিয়ে আপনি যে কথাটা বললেন, উনি গত 10, 12, 15 বছরে যেভাবে বিএনপিকে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত, সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথা খারাপ করে দিয়েছেন। যে বাইরে থেকে সাংগঠনিকভাবে উনার যে নেতৃত্ব ছিল, ন্যাচুরালি বিএনপি ভাঙতে পারেনি, বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি। তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে। এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির সমষ্টিগতভাবে বিএনপির মানসিকতার উপরে। বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট। আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে, আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না। তো এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার। এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই রিসিপিয়েন্ট বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে, এবং এই 17 বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন, বা যেটা পতন বলবো না, আওয়ামী লীগের তো, যেটা আমি আপনাকে আনঅফিসিয়ালিও বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না, সামাজিক পতনও হয়েছে। যে এই ধরনের সামাজিক পতন আগে হয়নি, বিকজ আওয়ামী লীগের অবস্থানটা, আওয়ামী লীগের অ্যাট্রসিটিটা, আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে, একটা সাধারণ শিশুর কাছেও চলে গিয়েছিল, এবং এই লাস্টে যে এই গণহত্যাগুলি। তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য। আমরা যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেই, আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি, তাহলে অদৃশ্য শত্রু আমাদেরকে সেটা করে দিতে পারে। আমার মনে হয় ভবিষ্যৎ তো আমি বলতে পারবো না, এটা ঈশ্বরের উপর নির্ভর করে। আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলেছি, যতখানি রাজনীতি করছি, আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ। এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির 31 দফা থেকে আরম্ভ করে অন্য সবকিছু, বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে, সবার কাছ থেকে ড্রাফট নিচ্ছে, সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে, তারপর ওনারা এটা বাস্তবে আসছে। তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির
দেখতে পাচ্ছি। সো ইনশাল্লাহ আমি প্রোগ্রেসিভ থিঙ্কিং, আমি মনে করি আর খারাপ কি হবে, ইনশাল্লাহ ভালোই হবে। পার্থ, আমি ভবিষ্যতের জায়গা থেকে এখন শুধু বর্তমানে পাঠাতনে একটু আসতে চাই। আপনি জানেন যে 24-এ ছাত্ররা রাজনীতির গতিপথ, মানে ছাত্রদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গেছে বা পাল্টে দিয়েছে ছাত্ররা, সেখানে আপনারা যারা 53 বছরের বাংলাদেশ রাজনীতির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম, মানে আপনাকে যদি আমি বলি, তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বা রাজনীতিটা কি আগের মতো আর আছে? আপনারা কি নতুন করে কোনো কিছু ভাবছেন? আপনি নতুন করে কিছু ভাবছেন কিনা, মানে আমি আপনারা, এটা অনারিফিক প্লুরাল পার্থ। তো কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা এক ধরনের ক্যান্সেল কালচার দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে মনে হচ্ছে যে আগের কিছু জিনিস বাতিল করেই নতুনের জন্ম হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি নিজেকে কোথায় দেখতে পান ব্যারিস্টার পার্থ? খালেদ, আপনার কথাগুলি অনেকখানি ভেঙে গিয়েছে, বাট তারপরও আমি যতখানি ধরতে পেরেছি আপনার কথাগুলি, your voice is breaking down, so বাট আমি তারপরও যতখানি বুঝতে আমি পারছি। আবার বলবো? আপনি, হ্যাঁ, আপনি একটু আরেকবার যদি বলেন, আপনার কথা ভেঙে যাচ্ছে। পার্থ, আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে 24-এ ছাত্ররা রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে দিয়েছে বা তাদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি রাজনীতির দ্বিতীয় প্রজন্ম হিসাবে নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখতে আপনাকে কোনো পরিবর্তন আনতে হচ্ছে কিনা, আপনি আগের মতোই আছেন কিনা? বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যান্সেল কালচার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, একে বাতিল করে দেয়, একে বাদ করে দেয়, একে ক্যান্সেল করে দেওয়া, এবং সেটা আবার খুব গর্ব করে বলা। আপনি সেটাকে কিভাবে দেখেন ব্যারিস্টার পার্থ? আমি যত ধরতে পেরেছি, বিকজ আপনার কথা ভেঙে যাচ্ছিল, বাট আমি একটা কথা বলি, ছাত্ররা রাজনৈতিক পথ পরিবর্তন করেনি, রাজনীতির কালচার পরিবর্তন করেনি। ছাত্রদের নেতৃত্বে একটা বড় ফাউন্ডেশন যেটা আগে ছিল, সেটার উপরে ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটা সরকার, স্বৈরাচার সরকারকে পতন করিয়েছে। এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে আপনি কোনোভাবেও কোনো কলমের খোঁচা দিয়ে পরিবর্তন করতে পারবেন না, কোনো আইন, কোনো সংস্কার করে পরিবর্তন করতে পারবেন না, যদি আমরা মানসিকভাবে বাংলাদেশের কালচারকে রাজনৈতিক কালচারকে পরিবর্তন না করতে চাই। আপনি যত সংস্কার করেন, যাই করেন, যারাই ক্ষমতা আসবে তারা যদি অ্যাবিউজ করতে চায়, ওনারা অ্যাবিউজ করবেন। আর মানসিকতায় যদি অ্যাবিউজ না থাকে, তাহলে এই অ্যাবিউজ হবে না। সুতরাং অনেকেই মনে করে, হ্যাঁ, সংস্কারকে আমরা ওয়েলকাম জানিয়েছি, এখনো জানাই। আর আপনি যদি আমাদের কথা বলার চেষ্টা করেন, আমাদের রাজনৈতিক মোটো বা আমার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে আমি যেই দলের চেয়ারম্যান, আমাদের মোটোটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমি আমার জায়গা থেকে, আমার স্বল্প পরিসরে যেখানে আমি কাজ করি, আমি এই জিনিসটাই উপলব্ধি করতে পেরেছি যে ভালো রাজনীতি আনতে হলে ভালো রাজনৈতিক মানুষের রাজনীতিতে আসতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। সুতরাং আমরা ওই ক্যাম্পেইনই করছি, যার কারণে আমরা ঢাকা বলেন, বাইরে বলেন, আমরা সমাজে সেই গ্রহণযোগ্য মানুষগুলিকে রাজনীতিতে আনার চেষ্টা করছি, যাতে আমরা আমাদের মানসিকতায় উই ক্যান অ্যাকোমোডেট মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড মোর পলিটিক্যাল পিপল দেন আস। এটা যদি হয়, এই মানসিকতা থাকলেই আপনি বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন। আদারওয়াইজ কোনো আইন করে, কোনো সংস্কার করে এগুলি লোক দেখানো হবে এবং এগুলি টিকবে না। আমরা জনাব আন্দোলিব রহমান পার্থকে শুনলাম। আমরা যখন আবার আন্দোলিব রহমান পার্থর কাছে ফিরবো, তখন তার একটা কোটেশন নিয়ে আমি একটু কথা বলতে চাইবো, তার কাছে একটু জানতে চাইবো যে আপনাকে কোট করা হয়েছে বা আমি কোট করছি এরকম, যে আমাদের দেশে ভালো মানুষ লাগবে, ভালো মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে। এই ব্যাপারটার ক্ষেত্রে আপনার মানে এখন এইটার একটু ইলাবোরেশন আমরা একটু চাইবো, যে আপনি মানুষ ভালো বলতে সিস্টেম পুরা একটা তাত্ত্বিকভাবে বা কোনভাবে আসলে মানুষকে ভালো হতে বলছেন, এবং সে ভালো হওয়াটা আসলে কিভাবে সম্ভব। আমরা একটু জনাব মাহির কাছে ফিরি। জনাব মাহি, আপনি জনাব বদরুদ্দোজা চৌধুরীর জানাজায় দাঁড়িয়ে বলেছিলেন যে বি চৌধুরী সাহেবের শোবার ঘরে জিয়াউর রহমানের ছবি আছে, এবং যখন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন, তার আগে আপনি ফেসবুকে তাকে শুভকামনাও জানিয়েছেন। আপনি কি এর মাধ্যমে বিএনপিকে কোনো বার্তা দিতে চান? আমাদের প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে কেউ কেউ বলেন বিএনপির সঙ্গে আপনাদের যে দূরত্ব, মানে সেটা জনাব চৌধুরী আজ নেই পৃথিবীতে, সেই দূরত্বের কারণ হচ্ছেন আপনি। আপনার সাথে জনাব তারেক রহমানের সরাসরি দ্বন্দ্বের কারণেই বিকল্পধারা আর বিএনপি দু জায়গায় অবস্থান করতেছে। আপনি কি এটা নিয়ে কিছু বলবেন মাহি ভাই? না, আপনার পার্থর সাথে আলোচনাটা অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, সেখানে কিছু বলতে পারলে একটু সুবিধা হতো। বাট তারপর আপনি বলতে চাইলে বলতে পারেন তারপর আমি আপনার প্রশ্নের আগে উত্তর দিয়ে নেই। জনাব তারেক রহমানের সাথে কোনো বিরোধ আমার কখনোই ছিল না।
ব্যক্তিগত দ্বন্দ্বের কোনো প্রশ্নই ওঠে না। আমাদের একটা রাজনৈতিক একটা মত পার্থক্যের জায়গা ছিল, এবং সেই মত পার্থক্যের জায়গার পর আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি, কারণ মানুষের অনেক সময় ভুলে যায়। আমাদের কিন্তু 2004 বিকল্পধারা জন্মের পরে আমাদের 2008 যে নির্বাচন, সেটা আমরা বিকল্পধারা থেকে আলাদাভাবে অংশগ্রহণ করেছিলাম। পরবর্তীতে 2009 সাল থেকে কিন্তু আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের রাজপথে ছিলাম। আমরা একসাথে 2014 নির্বাচন বয়কট করেছি। 2018 নির্বাচনের আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্তের আগ পর্যন্ত আমরা রাজপথে বিএনপির সাথে ছিলাম। অতএব এখানে দূরত্বের বিষয়টা ঠিক না। রাজনৈতিক মতপার্থক্য জায়গায় থাকতেই পারে। দ্বিতীয়ত, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের কাছে রাজনীতির ঊর্ধ্বে একটা বিষয় বলে আমি সবসময় বলেছি। আমরা বাংলাদেশের জাতীয় দলের রাজনীতির কথা বলছি, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার ছবি আমাদের বাসায় সারা জীবনই ছিল, সবসময় ছিল। এটা ছিল আমাদের আমেরিকার রাজনীতির অনেক ঊর্ধ্বে মনে করি তাকে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাওয়ার আগে এবার আমি যেই ফেসবুক পোস্ট দিয়েছি, সেটার সাথে রাজনীতির কোনো বিন্দু মাত্র সম্পর্ক নেই। সেটা আমি একেবারে সন্তানের জায়গা থেকে দাঁড়িয়ে আমি তার জন্য শুভকামনা করেছি। কেন মাত্র এটা বলেছি, আমি ব্যাখ্যা করেছি কিছুদিন আগে আমার বাবা আমাদের চলে গিয়েছেন, যে কারণে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি আমার অনুভূতিটা ব্যাখ্যা করেছি। এবং আমার ফেসবুক পোস্টে একটু ক্লিয়ারলি দেখবে, সেখানে এটাও বলেছি যে রাজনীতি আমাদেরকে দূরে সরিয়ে রাখতেই পারে। সো আমি এখানে কোনো রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার জন্য, বিএনপিকে কোনো মেসেজ দেওয়ার জন্য সেটা আমি করিনি, তাহলে আমি জিনিসটা বলতাম না। আমি বলেছি রাজনীতি আমাদের দূরে সরিয়ে রাখতেই পারে, কিন্তু তারপরও এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য, তার আরোগ্য কামনা করেছি আমি, বিকজ আই ডু ফিল দ্যাট ইট ওয়াজ দ্য রাইট থিং টু ডু। এবং সেই জন্যই আমি জিনিসটা করেছি। এখানে আমি রাজনীতিকে আনতেই চাইনি, সেটা কোনো রাজনীতির কোনো সম্পর্কই নাই। যেন পার্থর সাথে যে আলোচনা হচ্ছিল, সেখানে আমি একটু ভিন্নভাবে আসলে ব্যাখ্যা করতে চাই, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে ছিল। আমরা যখন এই 24-এর যে অভ্যুত্থানটা আমরা দেখলাম, যে বিপ্লবটা আমরা দেখলাম, এটা শুরু কিন্তু ছিল একটা কোটা আন্দোলনের মধ্য দিয়ে, এবং শেষ পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে প্রজন্ম, যখন এটার সাথে কানেক্ট করলো, তাদের মধ্যে 1% কিন্তু আসলে সরকারি চাকরির দাবিদার নয়। তাহলে কানেক্টটা করলো কোথায়? এখানে অত্যন্ত যে জিনিসটাকে আমরা মনে আলোচনা বারবার আমরা ভুলে যাচ্ছি, এখানে মূল শব্দটা কিন্তু ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। এই জায়গায় কিন্তু প্রজন্ম কানেক্ট করেছে। এটা শুধুমাত্র সরকারি চাকরির যারা দাবিদার নয়, তারাও কিন্তু বৈষম্য শিকার। বিএনপি আওয়ামী লীগের মধ্যে পরিবর্তন তো আছে, কিন্তু পরিবর্তন আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে আছে। বিভিন্ন এলাকায়, বিভিন্ন যে কোনো জায়গায় সংসদ সদস্যগুলো, অনেক সংসদ মারা গেলে তার সাথে সাথে হয় তার স্ত্রী, নাইলে তার সন্তান এমপি হয়ে যাচ্ছে। অতএব এই পরিবর্তনের দায়টা আমরা গিয়ে শেষ পর্যন্ত দুটো দলকে দিতে পারি, দুটো পরিবারকে দিতে পারি, কিন্তু দায় কিন্তু আমাদের আসলে অনেকেরই আছে। এবং এই জায়গাটায় আমার মনে হয় প্রজন্ম এই যে একটা বৈষম্যের শিকার হয়েছে, সবার জন্য সমান সুযোগ নাই। আবার আপনি যদি সামাজিক বৈষম্য দেখেন, প্লিজ সরি মাহি ভাই, আপনি একটু কি বলবেন যে আপনারা মাহি ভাই এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, পাচ্ছি। মাহি ভাই, আপনি তরুণদের যে চাওয়ার কথা বলছেন, বা যে চিন্তা প্রজন্মের যে চাওয়ার কথা বলছেন, আপনি কি সেই চাওয়া ধরতে পেরেছেন তরুণদের চাওয়ার কাছে? দেখেন, আপনি যদি তরুণদের চাওয়ার কথা বলেন, বিকল্প রাজনীতির কথা আমরা সেই 2004 সাল থেকে বলে আসছি, এবং বিকল্প রাজনীতি বলতে কি আমরা সেটাকে ব্যাখ্যাও করেছি। আমি বিকল্প রাজনীতি বলতে আমরা কোন কথাটা বলছি, এবং সেই কথাগুলো আজকেও বলছি। কিন্তু আজকের বাংলাদেশের পরিস্থিতিতে 2018 সালে আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আমাদের প্রাসঙ্গিকতা নিঃসন্দেহে অনেক কমে গেছে, যে কারণে হয়তো আমি আজকে সেইভাবে বলতে পারছি না, সেই সুযোগটা পাচ্ছি না। দেশে আমাদের পাওয়া উচিত, এবং সেই জন্য মনে করি এখানে আমাদের বলা উচিত, আমাদের বক্তব্য আছে। আমরা বিকল্প রাজনীতি বলতে আমাদের যে কথাগুলো আমরা বলছি, সবসময় প্রথম থেকে বলছি যে আমরা ক্ষমতার বদলে দায়িত্ববোধের রাজনীতির কথা বলছি, কর্মসূচিভিত্তিক রাজনীতির কথা বলছি, আবেগকে বাদ দিতে বলছি, এবং আমরা যে প্রজন্মকে টার্গেট করে তাদের অ্যাসপিরেশন, তাদের ড্রিম, সেগুলোকে ফুলফিল করবার জন্য আমাদের এখনকার যে আমাদের 9 দফা রয়েছে, সেখানে কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি আমরা কিন্তু এখন গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের কথা বলছি। অতএব প্রজন্মের সাথে কানেক্ট করার চেষ্টা আমরা করছি, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে, এবং এই চেষ্টাটা যারা করতে পারবে না, তারা যেই হোক, আমার মনে হয় তাদেরকে প্রাসঙ্গিকতা হারাতেই হবে। আমি এই প্রশ্নটা একটু কানেক্ট করতে চাই, মাহি ভাই আপনাকে ধন্যবাদ। একটু কানেক্ট করতে চাই বেরেশা পার্থ আপনার সঙ্গে। বেরেশা পার্থ, আপনি বলেছেন যে মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে। এই মানুষ ভালো হওয়াটা যদি একটা জার্নি হয়, আমরা আসলে এখন কোন জায়গায় আছি? মানুষ ভালো বলতে আপনি আসলে ব্যাপারটা কি বোঝাতে চেয়েছেন, কোনটা ভালো এবং কোনটা এই মুহূর্তে পরিবর্তন করা দরকার, এবং আপনি কানেক্ট করার প্রশ্নে শুনেছেন। এবং একটা জনপ্রিয় প্রশ্ন আপনি যখন আসবেন তখন থেকে বারবার বলা হচ্ছে, সেটার মধ্যে আমাকেও কিছুটা ইঙ্গিত করা আছে, আমার ইঙ্গিতটা আমি পরে বলতেছি। সেটা হচ্ছে যে আপনি একসময় চিহ্নিত করেছিলেন যে বাংলাদেশের অর্থনীতির দরবেশকে, এখন নতুন কোনো দরবেশ আপনি দেখতে পান কিনা। আমাকে প্রশ্ন করা হয়েছে, খালেদ ভাই, ইউ আর ওয়ার্কিং এট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট দরবেশ, হু ওয়াজ ইউর বস? সালমান এফ রহমান ওয়াজ নেভার বিন মাই বস। উনি একটা টেলিভিশনে কিছু বিনিয়োগ করেছিলেন, যে টেলিভিশনে আমি কাজ করতাম, এবং আমার ওপিনিয়ন আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি তাকে অনেকবার ইন্টারভিউ করেছি, সেখানে হয়তো কিছুটা বোঝা যাবে। যারা আদালিব রহমান পার্থ, আপনার কাছে প্রশ্ন, মানুষ ভালো হওয়ার কোন জায়গাটার মধ্যে?
দেখুন, ভালো মানুষ তো একটা অনেক বড় রিলেটিভ টার্ম। ভালো মানুষ মানে যোগ্য মানুষ, যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে, এবং যিনি বিশ্বাস করবেন যে এইটা আল্লাহ প্রদত্ত, মানে আমি যেটা মনে করি আমার কাছে যে এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব, যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে। এখন ভালো মানুষদের গত 17-18 বছরে রাজনীতিতে না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে, তো আমি কাউকে ছোট করবো না, যদিও লেখাপড়া সবকিছুই না, বাট তারপরও আমি এক উদাহরণ দিয়ে দেখি। এখন যখন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড থেকে, আর আমাদের এখানকার লোকাল পলিটিক্স এর ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে? সো আপনি যদি এই গ্লোবাল এই গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান, ওই লেভেলের মানুষদের তো পলিটিক্স আসতে হবে, পার্লামেন্টে আসতে হবে বড় করার জন্য। আজ থেকে 30-40-50 বছর আগে কারা রাজনীতি করতো, কোন লেভেলের লোক রাজনীতি করতো, আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে ইচ্ছুক, কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক? আপনি যদি পার্লামেন্টও দেখেন, আপনি যদি মন্ত্রণালয়, সব জায়গায় যদি দেখেন, তো আমি কোনি এই লোকগুলি, বিএনপি বলেন বা অন্য কেউ বলুক, আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মতো এরকম এত পলিটিক্যাল হয় না। সো ওনাদের সবকিছুই আমাদেরকে ব্যালেন্স করে একটা জায়গা ক্রিয়েট করে দিতে হবে, তারা আসতে পারে, যাতে যখন আসতে পারে তাহলে ন্যাচারালি দেশ ভালো কিছু পাবে। আপনি দেখেন বিজনেস কমিউনিটি কত এগিয়ে যাচ্ছে, সেকেন্ড জেনারেশন বিদেশ থেকে লেখাপড়া করে সে ছেলেপেলেরা গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্য কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে। সেই তুলনায় আমাদের পলিটিক্সটা কিন্তু ওই ডেল্টাটা অনেক বেশি, পলিটিক্সটা প্রতিদিন নিচের দিকেই চলে যাচ্ছে, এবং গত পার্লামেন্টে দেখছেন, এর আগের পার্লামেন্টে দেখছেন, এবং আর আমি শুধু বলছি না যে খালি এর আমলে, 90 আগে থেকেই স্টার্ট হয়েছে জিনিসটা, বাট এই জিনিসটাকে কারো বোঝা উচিত যে যেমন ভোট চুরি করেই যদি নির্বাচনে আসতে হতো আওয়ামী লীগের, তাহলে আওয়ামী লীগ 50টা ভালো মানুষকে দিত, 25টা পিএইচডি শিক্ষিত মানুষকে দিত, যাদের এক্সপার্টিস ছিল তাদেরকে দিত। কিন্তু জনাব পাত্র, আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগ তো আমাদেরকে 2-3টা পিএইচডি উপহার দিয়েছিল? এর 2-1জন এখন, একজন জেলে আছেন, একজন, যে দুজনের কথা আমি মনে করছি, একজন জেলে আছেন, একজন বেলজিয়ামে আছেন। ওগুলি তো ওইসব পিএইচডি গুলি তো অন্যদের চেয়ে আরো অনেক বেশি পরিমাণে খারাপ ছিল। মানে না, আমি এই জন্য প্রথমে বলে নিয়েছি যে লেখাপড়াই সবকিছু না। আমি এই জন্য কিন্তু ডিসক্লেইমার দিয়ে দিয়েছি যে লেখাপড়াই সবকিছু না, বাট সবকিছু মিলিয়ে ভালো সমাজে গ্রহণযোগ্য পারসেপশন যাদের, ভালো এক্সপার্টিস যাদের আছে, এই ধরনের মানুষকে, ভালো মানুষকে না, ভালো না কি খারাপ এটা তো আল্লাহ তাআলাই জানে, বাট আমরা যতখানি পারসেপশনে বুঝি এই কারণে। আর আপনি একটু পারমিশন দিলে মাহি ভাই কিছু মনে না করলে আমি একটু মাহি ভাইয়ের ব্যাপারে একটু কথা বলতে পারি? মাহি ভাই দু একটা কথা আসলে এত সহজ সরল, মানে আমার হৃদয় ছুঁয়ে যায়। আমার এই জিনিসটা, যেমন মাহি ভাই স্ট্যাটাসটা নিয়ে বললো এটা ব্যক্তিগত। মাহি ভাই, আপনি রাজনীতিতে আমার চেয়ে সিনিয়র। মাহি ভাই, রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না, পাবলিকেশন যা হয় সেটা পাবলিক, ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত। আপনি যখনই দেশনেত্রী খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দিবেন, দ্যাট ইজ পাবলিক, অ্যান্ড মানুষ সেটাকে তখন মনে করবে এটার মধ্যে পলিটিক্স আছে, এটার মধ্যে অন্য কিছু আছে। যদি না হয়তো এত অসুস্থ ছিল যখন খালেদা জিয়া বা দেশনেত্রী এবং খালেদা জিয়া, ততক্ষণ যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা, হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা, সেগুলি কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচ্ছে করবে। আপনি কোনোভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না। সম্পূর্ণ আমি বলছি যে এটা ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল ফেসবুকে আসবে। মানে আমি কোনো ডিফেন্স আমি বলছি নাম্বার 1 that's what I'm saying. ভাই আপনি বলেন, পার্থ শেষ করুক, আপনি বলেন। আমি ডিফেন্সের কথা বলছি, আমি বলছি যে আপনি খুবই, আমি শিওর আপনি খুবই ব্যক্তিগতভাবে টাচড হয়ে, যেমন ইউ লস্ট ইউর ফাদার ফিউ ডেজ ব্যাক, আপনি স্ট্যাটাসে দিয়েছেন, এবং আমি এটা বিশ্বাস করি, আমি নোইং ইউ, আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ সরলভাবে এটা দিয়েছেন, কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু আলাদাভাবে যায়, যখনই আপনি পাবলিক ডোমেনে বলেন। আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প ধারার মুখপাত্র, এইটাতেও আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু মাহিবা আপনি বিকল্প ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ। তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয়, শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না, যে কোনো কারণেই, হয়তো আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত, অফকোর্স বিচৌধুরী সাহেব অনেক বড় রাজনীতিবিদ ছিলেন, আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের, কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন তাহলে আপনি আপনার উপর ইনজাস্টিস করবেন, কারণ অফকোর্স আপনি ডিসিশন মেকিং প্রসেসে অনেক প্রিডমিনেন্ট রোলও আপনি প্লে করেন বিকল্প ধারায়। তো এটা শুধুমাত্র মুখপাত্র। আপনার অনুমতি নিয়ে আমরা একটু মাহি ভাইকে 1 মিনিট একটু শুনতে চাই যে মাহি ভাই, পার্থ বোধহয় এইটা আপনি শুনেছেন, আপনি যদি একটু বলেন, আমার প্রশ্ন করেন। আমি নাম্বার 1, আমি কিন্তু কোনোভাবেই আই ওয়াজ নট ডিফেন্সিভ ইভেন ফর আ সেকেন্ড।
আমি আমার না। অবস্থান ব্যাখ্যা করেছি, আমি কোনো ডিফেন্সিভ হই নাই। আমি যেটা বলেছি আমার স্ট্যাটাসে কোনো রাজনীতি, আমি কোনো রাজনৈতিক কারণে স্ট্যাটাস দেইনি। আমি এটা বলছি না যে আমার বক্তব্যটা রাজনীতি গ্রহণ করা হবে না। আমি একজন রাজনীতিবিদ, আরেকজন Exactly. রাজনীতিবিদ সম্পর্কে এবং যাদের সাথে আমাদের একটা মতপার্থক্য রয়েছে, একটু Exactly. সৃষ্টি হয়েছে তাদের ব্যাপারে একটা, যখন আমি আমার, কিন্তু আমি এটা কোনো রাজনীতি করার উদ্দেশ্যে দেই নাই। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, কিন্তু এটা রাজনীতি হয়ে গেছে আর কি। হতে পারে রাজনীতি, বাট এখানে মনে হয় পার্থক্য, উইথ অল রেসপেক্ট, ইউ নো আই লাভ ইউ। প্রথম থেকে আমি বলেছি যে রাজনীতির পার্থক্য যেখানে থাকুক, আমি কিন্তু পার্থর সাফল্য কামনা করি। আমি সবসময় সেটা দেখতে চাই, আমরা একই জায়গায় না থাকলেও দেখতে চাই, এবং আমি এই জেনারেশন আমি সবসময় সেটা আশা করি। কিন্তু আমি যেটা মনে করি, এই জেনারেশনের প্রত্যাশার কথা যদি আজকে বলা হয়, আমি বারবার বলছি, আই থিঙ্ক উই নিড টু রিডিফাইন পলিটিক্স। এটাই যদি রাজনীতি হয়, এটা রাজনীতি হওয়া উচিত না। হ্যাঁ, রাজনীতি মানে সব জায়গার মধ্যে রাজনীতি মানে কি আসলে, যেমন একটু আগে যে ভালো মানুষের যে কথা হলো, আমি পার্থর সাথে আমার অনেক আলোচনা হয়, অনেক কথা কিন্তু আমরা নিজেরা দুজন একসাথে অনেক আলোচনা করি, এবং সেই আলোচনায় বারবার কিন্তু কথাটা উঠে আসে, আসলে হোয়াট পার্থ ওয়ান্টেড টু মিন ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, যে এখানে ভালো মানুষ মানে কি। ভালো মানুষ মানে দেখুন, আপনার ভালো মানুষ তো অনেক কাজের জন্য, কিন্তু রাজনীতির জন্য, রাষ্ট্রের জন্য যখন আমরা একজন ভালো মানুষ খুঁজি, তখন এক নম্বর আমি দেখছি এমন মানুষ যাদের মধ্যে কোনো অহংকার নাই। কেন বাংলাদেশে 54 বছর ধরে রাজনীতি, কিন্তু মাহি ভাই আমার মনে হয় যে আমরা আপনার কাছে খালেদ ভাই শেষ করবেন। আমি ভালো মানুষের জায়গায় আসছিলাম, ভালো মানুষের সংজ্ঞাটা অত্যন্ত জরুরি। রাজনীতিতে এক নম্বর অহংকারী মানুষ আমরা দেখতে চাই না, আমরা অনেক অহংকার দেখেছি। দ্যাটস নাম্বার ওয়ান। লেট পিপল ডিসাইড অহংকারটা কি, অহংকারী কারা, যাদের চোখে মুখে কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়েজে সারাক্ষণ অহংকার দেখেছি আমরা, সেই অহংকারী মানুষ দেখতে চায় না। এটাকে আই এম শিওর পার্থর সাথে আমার অনেক আলোচনা আছে, এন্ড উই অল মিন দ্যাট। নাম্বার টু, দেশপ্রেমের পরীক্ষা 100 পাইতে হবে। আর আপনি যদি আমাকে বলেন, আমি 2018 নির্বাচনের ক্ষেত্রে দেশপ্রেমের পরীক্ষায় যেহেতু আমি আমার নিজের স্বার্থ বেশি দেখার চেষ্টা করেছি রাষ্ট্রের স্বার্থের থেকে, আমি কিন্তু মনে করি আমি দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি 18 নির্বাচনের পর। এবং আমি বারবার বলছি, একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আই এম নট কনসার্ন যে আমার কনসিকুয়েন্সেস কি হবে একটা বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু আমি আমার বাবার দেয়া যে আমাদের কাছে যে নির্দেশনা, বিশেষ করে আমার কাছে, যে অহংকার থেকে মুক্তি হতে হবে, এই যে আমি অহংকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি, এবং এই জন্য আমি বলেছি যে সত্য অনুসন্ধানে আমি কোনোভাবেই পিছ পাবো না। যেটা সত্য, যেটা ভুল, আমি সেটাকে বলবো। এটাকে বলার পর আমার কনসিকুয়েন্সেস কি হবে, মানুষ এটাকে কিভাবে নিবে, ডু আই নট কেয়ার, আই ডু কেয়ার, কিন্তু আমার তারপর কিছু করার নেই, আমাকে সত্য উপস্থাপন করতে হবে। তার মানে 3 নম্বরে দক্ষতা থাকতে হবে। ভালো মানুষ দক্ষ না, লাভ হবে না। এবং আরেকটা হচ্ছে গিয়ে, আমার মনে হয় আমাদের আল্লাহর সাথে, সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্থাপন করে অহংকার থেকে মুক্ত হয়ে দক্ষ একজন মানুষকে, দেশপ্রেমী একজন মানুষকে, অহংকার মুক্ত মানুষকে, তারা যদি রাজনীতি এগিয়ে আসে, রাজনীতি পরিবর্তন হবে। আর এক নম্বর সবচেয়ে প্রধান যে জিনিসটা, লেট আস রিডিফাইন পলিটিক্স। রাজনীতিটাকে একটু রিডিফাইন হওয়া উচিত। আচ্ছা, অহংকার না থাকাটা নিয়ে আপনি একদম স্পষ্ট করে বলেছেন। আমি একটু ব্যারিস্টার পার্থের কাছে ফিরে যেতে চাই, কিন্তু আমি প্রশ্নটা করে যেতে চাই, আপনি যদি দেশপ্রেমের জায়গায় আপনি নিজেই নিজেকে নম্বর দিচ্ছেন যে এটা আসলে খুব বেশি দেশপ্রেমের পরিচয় আমরা দেখতে পাই নাই, আমরা সেই জায়গায় যেতে চাই নাই, কারণ হচ্ছে যে আপনি যদি নিজেই বলেন যে আপনি আসলে দেশপ্রেমের পরীক্ষায় শেষে উত্তীর্ণ হন নাই, তাহলে এটা নিয়ে আর কিছু বলার থাকে না। কিন্তু আমরা আপনার কাছে দেশপ্রেমের সংজ্ঞা জানতে চাইবো মাহি ভাই। আমরা একটু জনাব আদালিব রহমান পার্থের কাছে যেতে চাই, যে আদালিব রহমান পার্থ, আপনি কি মাহি ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবেন কিনা? তাহলে আমরা একটু দেশপ্রেম নিয়ে। না মাহি ভাই আমার কথা চলে যে মাহি ভাই যেই কথাগুলি বললো, ঠিক আছে, মাহি ভাই এরপর তো আর কোনো কথা থাকে না, এই যেই জিনিসগুলি হচ্ছে কোনো কথাগুলি থাকে না। কিন্তু আমার প্রশ্ন একটাই, যে মাহি ভাই কাছে আমি জানতে চাই যে মাহি ভাই, আপনি যেটা বললেন যে 18তে ভুল হয়েছে, এমন কি কেউ ছিল না যে আপনাকে বলবে যে এটা ভুল হচ্ছে? মানে এই ওয়াজ ইট অ্যান অনেস্ট মিস্টেক অর ওয়াজ ইট আ উইলফুল মিস্টেক দ্যাট ইউ চোজ টু টেক? এমন কি কেউ ছিল না যে জনগণের বিরুদ্ধে মাহি বা তোমরা যেও না, এটা লাভ হবে না, বা 24-এর ইলেকশনে যেও না, তোমাদের ব্যক্তিগত অবস্থান থেকে তোমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছো, ওর চেয়ে ন্যাশনাল ইমেজে, ন্যাশনাল জায়গাতে নির্বাচনটা বয়কট করা আরো বেশি তোমাকে জনসম্পৃক্ত করবে, ইউনো, যে এই জিনিসগুলি কি আপনাদেরকে কেউ কখনো বলে নাই? সো ওয়াজ ইট আ উইলফুল মিস্টেক দ্যাট ইউ চোজ টু টেক, অর ওয়াজ ইট অ্যান অনেস্ট মিস্টেক ইউ থট যে আপনি করবেন? বিকজ এই দুইটা মিস্টেককে, পলিটিক্সে তো মিস্টেক বলতে কোনো কথা নাই। পলিটিক্সে একবার ট্রেন চুত, লাইন চুত হয়ে গেলে ওই 120 কিলোমিটার দূরে রাউন্ড অ্যাবাউট ঘুরে আবার ফেরত আসতে হয়। জনগণ ভুলে যায় না, ক্ষমা করে, আবার রিলেটিভলি জনগণের মতো ডিসাইড করে। আমি তাই বলছি যে এই জিনিসটা মাহি ভাই আপনার কাছে আমার জানি, আপনাকে কি কোনো বন্ধু কেউ কি আপনাকে কখনো বলে নাই? আমার মনে হয় যে মাহি ভাই বলবে। মাহি ভাই 1 মিনিট, আমার একটু জনাব পার্থের কাছে একটু প্রশ্ন আছে। জনাব পার্থ, আমরা কিন্তু দেখেছি, আপনি যেহেতু আমরা একই বয়সী, অনেক কিছু আমাদের মধ্যে কমন, আমরা একরকম বন্ধুই, শুধুমাত্র একরকম না, ভালোই বন্ধু, শুধুমাত্র টেলিভিশনের সামনে বলে এখন আপনি করে বলতে হচ্ছে। কিন্তু একটা পর্যায়ে এরকমও হয়েছিল যে পার্থ, আপনাকেও আসলে আমরা দেখেছি যে আপনাকে বিএনপির থেকে একটা দূরত্ব রাখতে হয়েছিল, আপনি বিএনপির জোট থেকে আপনাকে বের হয়ে আসতে হয়েছিল ঘোষণা দিয়া। তো সেই সময় কি অনেকে আপনাকে বলে নাই যে এই সময় আইসে আপনি যে, যদি আপনি ঠিকও হন, আপনি এখন
আপনার বাইরে আসাটা বিএনপিকে দুর্বল করবে, বেগম খালেদা জিয়ার হাতকে দুর্বল করবে, ওই ব্যাপারটাকে তখন আপনি আসলে কিভাবে দেখছেন? পরে দেখা গেছে হাইন্ডসাইট যে আপনার অবস্থান হয়তো সঠিক ছিল কি ছিল না, কিন্তু তখন আপনি এটাকে কিভাবে মানে মোকাবেলা করছেন? আমার ডিসিশনটা কারেক্ট ছিল, কারণ আমি ছেড়ে দেওয়ার 6 মাসের মাথায় বিএনপি ঐক্য ভেঙে দিয়েছে। সো পলিটিক্যালি আমি যেটা রিয়েলাইজ করেছি, বিএনপি সেটা 6 মাস পর রিয়েলাইজ করেছে। এমন তো হয়নি যে আমি বিএনপি ছাড়ার পর আমি বিএনপি গালিগালাজ করেছি বা আমি এটা বলেছি। আমি বলেছি যে বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং 20 দলীয় জোটকে কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না, এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম, এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায়, সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম। এবং বিএনপি যে পার্লামেন্টে যাওয়াটা, ওইটা তো হঠাৎ করে অ্যাব্রাপ্টলি আমরা জানতে পারি, উই আর নট প্রিপেয়ার্ড। এত বড় একটা রাজনৈতিক ভোট চুরির পরে হঠাৎ করে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে, সেটা আমাদের সাথে বিএনপির অনেকের কথা হয়নি, এই জন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না। এটা বিএনপির মধ্যে অনেকে বলেছে যে আমরা এটার সাথে একমত না, এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। যারা পার্থ, আমি প্রশ্নটি আপনাকে করে রাখলাম যে আপনারা মানে আপনার সাথে বিএনপির নতুন করে গাঁটছড়া বাঁধা সামনে ইলেকশনকে রেখে বা অন্য কোনো কিছু রেখে সেইটা কি হতে যাচ্ছে কিনা, এবং আপনার কাছে কি মনে হয় না, মানে আমার যদ্দূর মনে আছে 19, 20, 21, 22 ইউ ওয়ার এ বিট ক্রিটিক্যাল টু, মানে বিএনপির অনেক ডিসিশন আপনার আসলে পছন্দ হয় নাই, আপনি ইকুয়ালি এটাতে আসলে ক্রিটিক্যাল ছিলেন, এবং আপনার বলার মধ্যে দিয়েও আসলে এটা অনেকটা প্রকাশ পেয়েছে, বা আপনি এটাকে কিভাবে দেখেন আপনার কনস্টিটিউয়েন্সি, আপনার পলিটিক্স? বিএনপি ক্রিটিক্যাল কোনো ব্যাপার এখনো হলে আমি বলতে পারি যে বিএনপি, আমি এটার সাথে একমত না, বা বিএনপি এটা ঠিক করছে না, বা বিএনপি এটা ভুল করছে না। এটার সাথে তো এটা বস্তুনিষ্ঠ সমালোচনা রাজনৈতিক দল হিসাবে আমরা করতেই পারি, সেটার সাথে বড় এটা বিএনপিতে থাকা অবস্থায় আমি অনেক কিছু কিন্তু জোটের অন্য কোন নেতাদের আমরা এটা দেখি না। আমরা আসবো আবার আপনার কাছে। আপনার এটা করে কি আপনার আসলে দলের মধ্যে অবস্থান, মানে আমি যে আলাপটা শুনি সেই আলাপটা হচ্ছে এরকম যে যেহেতু শেখ হাসিনা পরিবারের সাথে আব্দুল্লাহ ইব্রাহিম রহমান পার্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে, সেই জন্য আব্দুল্লাহ ইব্রাহিম রহমান পার্থ এই পক্ষকেও যা খুশি বলতে পারে, ওই পক্ষকেও যা খুশি বলতে পারে, কারণ উনার শক্তিটা আলাদা। আমরা এই প্রসঙ্গে একটু আমরা শুনবো। আচ্ছা ঠিক আমি শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, মাহি ভাই বলে আসুন। হ্যাঁ, না আমার একটু মাহি ভাইকে শোনার আগেও আমাকে একটু দর্শকদের কথা শুনতে হবে। দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের বাংলাদেশের কিছুই করার নেই, পররাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 75% দর্শক মনে করছেন যে এটি সঠিক না মনে করছেন শতকরা 25% দর্শক, 70,000 দর্শক ভোট দিয়েছেন। মাহি ভাই, ব্যারিস্টার পার্থ কিছু স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে করেছে যে 2018 সালে আপনি যখন নির্বাচনের এখানে যাচ্ছেন, তখন কেউ কি আপনাকে বলেছিল কিনা যে এটা আসলে জাতির স্বার্থে এটি আসলে ঠিক কাজ হচ্ছে না? মাহি ভাই, কোন জায়গাটা আমি একটুখানি ডিসকানেক্ট ছিলাম, আরেকবার প্রশ্ন করেন। পার্থ একদম স্পেসিফিকলি বলেছেন যে 2018 সালে যাওয়ার সময়, ইলেকশনে যাওয়ার সময় বা আওয়ামী লীগের সাথে, রাইট আই রিমেম্বার দুটো জিনিস বলেছে। জি হ্যাঁ, দুটোই বলেছে না, এটা আমাকে একটু অনুভব বলতে হবে। দুটো জিনিস। আগে পার্থজি বলেছে যে রাজনীতিতে এরকম বদনের ভুল সিদ্ধান্ত হলে আবার 120 মাইল ঘুরে রাউন্ড অ্যাবাউট হয়ে ফিরতে হয়, এন্ড আই ডু এগ্রি উইথ ইট। 120 মাইল কেন, 1020 মাইলে ঘুরতে গেলেও তারপর ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন। সে কারণে যদি 120 এর জায়গায় 1000 মাইল ঘুরে রাউন্ড অ্যাবাউট, আপনার তো আর অপরিসীম ফুয়েল নাই মাহি ভাই, আপনার তো আর অপরিসীম তেল নাই। আছে ভাই, আমার তেল না থাকতে পারে, আমার জীবনে যতটুকু তেল আছে ওইটুকু দিয়ে আমাকে ঘুরে আসতে হবে। যদি দরকারের প্রয়োজনে ক্ষমতাকে সম্পূর্ণভাবে স্যাক্রিফাইস করতে হবে, বাট তারপরও আমাদেরকে একটা রাইট ট্র্যাকে থাকতে হবে যাতে করে পরবর্তী প্রজন্ম অন্তত রাইট ফ্রুটটা পায়। এখানে একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে গিয়ে, আপনি যদি দেখেন যে আমাকে কেউ তখন বলেছে কিনা, আমি নাম্বার 1 বলবো আমাকে তো পার্থই বলেছে। পার্থের সাথে সমস্ত ব্যক্তিগত বারবার বলছে জিনিসটা সঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, কিন্তু লেট আস ফেস দ্য ফ্যাক্ট। আমি আজকে বলেছি আবারও, আমি সম্পূর্ণভাবে আই ওয়ান্ট টু বি, যেটা সঠিক মনে করছি আমি সেটা বলছি। আপনি আনঅফিশিয়াল কথা তো অফিশিয়ালি বলতে পারেন না ভাই, এটা তো আমি দ্য কোয়েশ্চেন ওয়াজ ভেরি অনেস্ট, আই গিভ অ্যান অনেস্ট অ্যানসার, ইটস অ্যান অনেস্ট কনফেশন। পার্থ আমার সাথে সমস্ত বৈঠকে বসে বলছে, মাহি ভাই মনে হয় দৃষ্টিতে সঠিক হচ্ছে না, কারণ মানুষের প্রত্যাশা আপনার কাছে ভিন্ন। এবং পার্থকে আমি তখন ব্যাখ্যা দিয়েছি, এবং যেই ব্যাখ্যাটা আমি পার্থর কাছে তখন দিয়েছি, আমি এই ব্যাখ্যাটা এখন জনসম্মুখে দিতে আমার কোনো আপত্তি নেই, বিকজ দিস ইজ দ্য ফ্যাক্ট। হোয়াট ওয়াজ দ্য রিয়ালিটি ইন বাংলাদেশ? আজকে আমরা অনেক কথা বলছি, কিন্তু 2024-এর পূর্ববর্তী বাংলাদেশের রিয়ালিটি ভুলে গেলে চলবে না। আমাদের রাজনৈতিক বাস্তবতা ভুল আমরা করেছি, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু 2004 সালে বিকল্পধারা থেকে বিকল্পধারা জন্ম হলো, তখন বিএনপি ক্ষমতায়, তখন কিন্তু বিকল্পধারা রাজপথে আওয়ামী লীগের সাথে যুগপথভাবে ছিল। তারপরে 2008-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমরা কিন্তু তখনও বিরোধী দলের অবস্থানে ছিলাম, রাজপথে বিএনপির সাথে যুগপথ ছিলাম 2018 আগ পর্যন্ত। বিকল্পধারা রাজপথে একক শক্তি নিয়ে থাকার মতো ক্ষমতা আমাদের কখনো ছিল না, আমাদেরকে মিনিমাম কম্প্রোমাইজ করে টিকে থাকার চেষ্টা করতে হয়েছে। আমরা রাজপথে ছিলাম। 2018 এই আওয়ামী লীগ সরকার যেভাবে বিএনপির মতো একটি দলের উপর স্টিম রোলার চালিয়েছে, বিকল্পধারার যে সাইজ, স্টিম রোলার দূরের কথা, আমাদের স্ত্রী চালাই দিলেই চলবে।
হাউ ডু আই সাস্টেইন, হাউ ডু আই সার্ভাইভ, এই কোশ্চেন এই সাস্টেইনেবিলিটির দরকারটা কি? আপনি একবার আওয়ামী লীগের সাথে মিশতেছেন, একবার বিএনপির সঙ্গে, এইটার দরকারটা কি? না এটা লেট আস রিডিফাইন পলিটিক্স সেকেন্ড, আমার কোন রাজনৈতিক দলের সাথে মিশতে মাখামাখি করতে কোনো আপত্তি নাই, কিন্তু নিজের দর্শন বিসর্জন দিয়ে সে রাজনীতি জোট বেঁধে নির্বাচন করাটা, সেটার মধ্যে আমি দোষের জিনিস দেখি। যারা বাংলাদেশে রাজনীতি করে তাদের সবার মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে, সেখানে কোনো সমস্যা নাই। আমরা যুগপৎ আন্দোলন করেছি, আমরা কিন্তু জোট করি নাই, যুগপৎ আন্দোলন ছিলাম, কিন্তু 18 নির্বাচনে বিএনপির সাথে হঠাৎ করে ডক্টর কামাল হোসেন নেতৃত্ব হয়ে যাওয়ার পরে আমাদের সাথে যে দূরত্বতার সৃষ্টি হলো, আর সেই সাথে গত 10 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ছিল, আজকে বারবার মানুষ আমাকে 16 বছর তো না, আমি পার্থর সাথে আমরা সেই আপনার গণজাগরণ মঞ্চের সময় থেকে প্রতিদিন বিএনপির কোন নেতাও এভাবে রাজপথে সামনের দিকে এগিয়ে এসে মিডিয়াতে এদেরকে চ্যালেঞ্জ করেনি, আমরা যেভাবে তখন চ্যালেঞ্জ করেছি। বেগম খালেদা জিয়াকে যখন তার অফিসে বন্দী করা হয়, তখন সবচেয়ে প্রথম বিএনপি কোন নেতার আগে বদরুদ্দোজা যদি ছুটে গিয়েছেন সেখানে, এবং সেখানে তাদের সাথে আমাদের কোনো জোট ছিল না, বিকজ ইট ওয়াজ দ্য রাইট থিং টু ডু। 2018-তে ওই কাজটা আমরা করতে পারি নাই, দ্যাট ইজ দ্য মিস্টেক, বাট লেট আস কল স্পেড স্পেড। এখানে এই জিনিসটা ছিল। আজকে দেখেন বিকল্প ছোট দল, দুই দলের সাথে যুদ্ধ করে আমি টিকা থাকবো, এই সাহসটা আমরা দেখাতে পারিনি। এই সাহসিকতা না দেখানোর কারণটাই আমি বলছি আমাদের একটা স্বার্থপরের মতো সিদ্ধান্ত হয়েছে। আজকে যারা ক্ষমতায় আছে, যারা উপদেষ্টা পরিষদ এবং যারা সরকার এবং এই সরকারের পক্ষপাতী, যেই পুরো এটা তো সরকারের ক্ষমতায়, প্রশাসন এদের, পুলিশ এদের, আর্মি এদের, সব এদের, তারপরও বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার জন্য তাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে না, হচ্ছে না, ইট ইজ ডিফিকাল্ট। আর আমরা তো সেখানেও ছিলাম না। অতএব সেজন্য আমরা বলছি যে বিকল্প রাজনীতি প্রতিষ্ঠানের চ্যালেঞ্জের মোকাবেলা সবাইকে করতে হচ্ছে। আপনারাও চ্যালেঞ্জ করতেছেন, ইউ চ্যালেঞ্জ এভরিডে। আমি আপনার টক শো দেখছিলাম ওইদিন হাসনাত আব্দুল্লাহর সাথে, আই স দ্য চ্যালেঞ্জ দ্যাট দে হ্যাড টু ফেস। হ্যাঁ, এবং সেখানে এই চ্যালেঞ্জগুলো তাদেরকে মোকাবেলা করেই কিন্তু একটা বিকল্প স্বপ্নটাকে বাস্তবায়নের চেষ্টা করতে হচ্ছে। অতএব এই চেষ্টাটা আমাদেরকে তখন করতে হয়েছে। আজকে যারা বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে, ক্ষমতায় থেকে, রাষ্ট্রীয় দায়িত্ব থেকে, প্রশাসন তাদের পক্ষে রেখে আমাদেরকে বিকল্প থাকে একটা ছোট্ট রাজনৈতিক দল হয়ে, এবং সেখানে আমাদের একটা অহিংস রাজনীতির কথা বলে আমাদেরকে 20 বছর বিকল্প ধারাকে বিকল্প রাজনীতির কথা বলে রাজনীতি টিকে থাকতে হচ্ছে। এই সরকার কিন্তু মাত্র 5 মাস গেছে, যদি 5 মাসে তাদের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। The thing is, সবসময় লড়াই করে সবকিছু হয় না। হ্যাঁ, কিন্তু তারপরও আমি আবারও বলছি, আমি আই এম নট ট্রাইং টু এক্সপ্লেইন যে 18 সিদ্ধান্ত আমাদের সঠিক ছিল। 18 সিদ্ধান্তে আমাদের সঠিক কাজটি হতো, যেটা পার্থ বলেছে, হয় আমাদের নির্বাচন বর্জন করা উচিত ছিল, অথবা নিজের মতো করে এককভাবে নির্বাচনে গিয়ে সম্মানের সাথে পরাজয় বরণ করা উচিত ছিল। এই জায়গাটা আমরা তখন সাহস করতে পারি নাই, এবং এই সাহসিকতা না দেখানোটাই আমাদের সবচাইতে বড় দায় ছিল। সাহসের প্রসঙ্গে আমি একটু জনাব আব্দুল রহমান পার্থ আপনার কাছে যাই, যে আপনি অনেক জায়গায় আপনার সাহসের প্রশংসা পান, কিন্তু পাশাপাশি এই জিনিসটা আপনার কাছে, তো আপনিও নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে আপনার আসলে কোনো কিছু কেয়ার করতে হয় না, কারণ হচ্ছে যে আপনি সাবেক ফার্স্ট ফ্যামিলির খুবই নিকটাত্মীয়, অন্যদিকে আপনি যে রাজনীতিটা করছেন সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ, আবার পুরোপুরি বিএনপিও করছেন না। আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা, নাকি আপনি কিভাবে এটা ব্যাখ্যা করেন? যে সাহস মাই ভাই দেখাতে পারেন না, সেই সাহস আপনি সহজেই দেখালেন, এটার পেছনের কাহিনীটা আমরা একটু শুনতে চাচ্ছি। না, এই কথাগুলি আসলে তারা বলে যারা আমাকে আর অন্যভাবে ছোট করতে পারে না। মাহি ভাইও জানে হোয়াট আই হ্যাভ বিন থ্রু, আমি জানি, মাহি ভাই জানে, আমি 2 বার জেলও খেটেছি, মামলা হয়েছে, আর আমি করি। তো আমি তো শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপারে না, এটা তো এই যে ইউনূস সাহেব আসার পরেও তো আপনি লক্ষ্য করেছেন, আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু সে যে জগ আর মগ নাড়ানোর জন্য তো ইউনূস সাহেব আসে নাই। আমি ওই দিনও পাবলিক মিটিং এ বলেছি যে আওয়ামী লীগের মাথা 17 বছরে শেষ হয়েছে, তোমাদের মাথা শেষ হতে 17 মিনিট লাগবে না। তো আমার কথা ছিল যে আমার ব্যক্তিত্বটাই এমন যে আমি এভাবে কথা বলি। তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার? এটা হলো যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না, তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে। বাট ওরা যদি দেখে আমিও 9 দিন রিমান্ডে ছিলাম, জেলে খেটেছি, আমিও পালিয়ে বেরিয়েছি, আমিও এর আগেও জেল খেতেছি, এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে পিটিয়ে একদম হাত পাও ভেঙে দিবে, আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী লীগ করে নাই, যদি করতে হয়তো সেটাও ফেস করতে হতো। কিন্তু আসলে জিনিসটা এরকম আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে। কেন আবার এই সরকারকে আমি 100% সাপোর্ট করছি, এবার বস্তুনিষ্ঠ সমালোচনা করে জায়গা করছি। আমি বিএনপিকেও যখন ছেড়ে দিয়েছিলাম, আওয়ামী লীগে আমি যাইনি, অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী লীগে চলে যাবে এই আত্মীয়, এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করব, সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি। সো তাও আমি যাইনি। সো আমার পার্সোনালিটিটাই কেন জানি খালেদ একটু এই টাইপের, এটা মাহিও জানে। আপনি যেহেতু কথাটা তুললেন সেইটা খুবই ইন্টারেস্টিং, যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন, এবং পুরো ইলেকশনটাকে একটা, আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানাই দিলেন। এটা কি আপনি একটা মানে
আপনি এখন এটাকে আসলে কিভাবে দেখেন, মানে হাউ ইজ দ্যাট? না, জিনিসটা আসলে এরকম ছিল না। জিনিসটা ছিল, আপনারা হয়তো হিরো আলমকে বলছেন, কিন্তু হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যে আওয়ামী লীগের কাছে বিক্রি হয় নাই হিরো আলম। হিরো আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন, কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যে আওয়ামী লীগের কোটি টাকার কাছেও বিক্রি হয় না, বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে, বাংলাদেশের অনেক স্ট্যাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার ওই জায়গাটা আমাকে অনেক টাচ করেছে। ওকে, আপনি হয়তো তার অ্যাপিয়ারেন্স, তার জোকার, না এপিয়ারেন্স না, কিন্তু উনি আবার বগুড়ায় গিয়ে লেখাপড়ার প্রসঙ্গ তুলে আবার বিএনপি নেত্রীকে প্রসঙ্গ করে, মানে যেখানে আমি কিন্তু একটা কথা বলি, তার রাজনৈতিক মেধা, তার ক্যারেক্টারিস্টিক, এইটা কথা বলছি না, বাট আমি ওই সময় দেখেছি হি হ্যাড অ্যান অপশন to be bought by আওয়ামী লীগ, which he didn't evade, সে ওইটা করে নাই। তো ওই জায়গাটার কথা বলছি, ওনার পার্সোনালিটি কোনো ফ্যান আমি না, বা আমি ওইটা বলছি না ও পরে কি করছে নামে মামলা, ওইটা ওনার পার্সোনালিটি। বাট ওইটা করার কারণটা বা সাপোর্ট করার কারণটা ছিল যে আওয়ামী লীগ এমনি পলিটিক্সটাকে অনেক কোয়েশ্চেনেবল করে দিয়েছে, এবং আরাফাত যত পাকনা কথা বলতেন ওর সময়, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট লাইক তাত্ত্বিক কথাবার্তা বলতেন। তো আমি চিন্তা করছিলাম যে উনি ভোট চুরি করে এমনি চলে যাবে, তো রাদার এখানে একটু এনজয়মেন্ট বা একটু এন্টারটেইনিং কিছু যদি এবং কেমন ছিল এটা, এবং এটা কেমন ছিল ফাইনালি? তো হিরো আলম তো একদম জাতিসংঘে চলে গিয়েছিল। ওকে, এই পর্যন্ত চলে আচ্ছা, গেছে। একটা আমি মাহি ভাইকে দিয়ে একটা প্রশ্ন শুরু করতে চাই, যেটার উত্তর আসলে আমরা একটু পার্থের কাছেও একটু আশা করবো। এটা কমন প্রশ্ন আপনাদের দুজনের জন্য। সেটি হচ্ছে যে এরকম পাকিস্তান একটা ভালো উদাহরণ না, মানে পাকিস্তান তো অনেক রকম ঝামেলার মধ্যে দিয়ে গেছে, সংবিধান হইতে দেরি হয়েছে, বহুবার বহু সামরিক শাসন হচ্ছে, কিন্তু ইমরান খান কিন্তু মুসলিম লীগ আর পিপলস পার্টির প্রাধান্য খর্ব করে তেহরিকি ইনসাফকে পাকিস্তান একটা বড় দল করতে পারছেন আর কি। এটাতে নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প কোনো দল রাজনৈতিকভাবে সেভাবে বড় হওয়ার একটা সম্ভাবনা কি আপনারা দেখেন? তবে এখানের মধ্যে একটু কথা একটু বইলা রাখা ভালো, যে পাকিস্তানের ব্যাপারটা তো হচ্ছে যে ওরা জানি কেমনি করে বলে 3A মনে হয়, যে আলেম, আর্মি, আরেকটা জানি কে, যে ওরকম আর্মি, বিশেষ করে আর্মি যারা ব্যাক করে তারা একটা বড় দলের মধ্যে এটা আসলে পরিণত হয়। আপনারা এরকম কোনো কিছু দেখেন কিনা? এই সরকারের মধ্যে এখন যারা আছেন, আমরা শুনতেছি নতুন দল হবে, সেটাও সেরকম দেখেন কিনা? মাহিবাইকে আগে শুনি, তারপর আমরা পার্থকে শুনবো এই ব্যাপারে। জি, থ্যাংক ইউ। আমি পাকিস্তানের বিষয়টা আসছি, কিন্তু এর আগে পার্থ অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছি, আমি 30 সেকেন্ডে শেষ করবো। একটা হচ্ছে কি, যে জিনিসটা বলেছে আপনি, যেটা পার্থ সঙ্গে যেটা বলেন, যে অনেকে বলে যে ফার্স্ট ফ্যামিলির সাথে তার সম্পর্ক ছিল। আসলে কি খালেদ ভাই, আমি তো আজকে একটু ইট কুড বি আ লিটল ডেঞ্জারাস, বিকজ আমি ওই একেবারেই খোলা মন নিয়ে কথা বলছি তো আজকে, এবং খোলা মন নিয়ে বলবো, তবু আমি চেষ্টা করবো যে যতদূর পর্যন্ত পাবলিক ডোমেইনে বলা যায় সেগুলি আমি বলছি। কিন্তু সত্যি কথা বলতে, আজকের আপনার এই টক শোটা যদি আমার আর পার্থর মাঝে মাঝে রাত্রেবেলা কিন্তু অনেক গভীর রাত পর্যন্ত আলোচনা হয়, সেই আলোচনা যদি আপনি আপনার রেকর্ডে করতে পারতেন, তাহলে সেটা যে কি হতো আমি জানি না আসলে। হ্যাঁ, বিকজ সেখানে আমাদের সত্যিকারের সত্যানুসন্ধান, আমাদের মনের কথা, আমরা আসলে কি চাই সেগুলো জানি। পার্থ বারবার যে বলছে যে মাহি ভাই জানে, ইট ইজ কারেক্ট। আমি জানি পার্থকে, এটা কিন্তু সত্য যে পার্থর তার নিজের দিক থেকে বলেন, তার শ্বশুরবাড়ির দিক থেকে বলেন, এই ফ্যামিলির সাথে পরিচয় রয়েছে, এবং এই পরিচয়টা কিন্তু সে অস্বীকার করতে পারে না। তার এই পরিচয়ের ভিতর দিয়ে তাকে যে রাজনীতিটা করতে হয়েছে, তাকে কি ফেস করতে হয়, এটা কিন্তু মানুষ জানে না। পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটাকে ফেস করে কিন্তু পার্থ বারবার রাজনীতিটা করেছে, প্রতিবাদ করেছে, মুখর হয়েছে প্রতিবাদে, আবার তারপর তার পরিবার, তার ঘর, তার শ্বশুরবাড়ি সামাল দিতে হয়েছে। ইট ইজ এ চ্যালেঞ্জিং জব। সমালোচনা না করে সত্যিকারের বাস্তব দেখা হয়। বাট এট দ্য সেম টাইম লেট মি সে দিস, পার্থ যেমন বলছে মাহি ভাই জানে, আমি বলি আমার পার্থ ভাই অনেক কিছু জানে। হ্যাঁ, যে মাহি ভাইকে কেন 2018 সালে নির্বাচন করতে হয়েছে, আমি নিজের কথা বলেছি। হ্যাঁ, এবং কোন পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয়েছে, নির্বাচনের সাথে সাথে কিভাবে মাহি ভাই আওয়ামী লীগ সরকারের চাপের মধ্যে পড়েছে, কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমি এগুলো বলি না আজকে, তাহলে বললে মনে হবে যে আমি নিজেকে বলার চেষ্টা করছি আমার কোনো উপায় ছিল না। আমার অবশ্যই উপায় ছিল, আমার সাহসিকতা দেখা দরকার ছিল, সেটা বলেছি। এই জন্য আমি ভুল স্বীকার করেছি। এবং আপনি দেখেন, আপনি এভাবে দেখতেই পারেন যে সমস্ত দোষ গত 54 বছরের বাংলাদেশের রাজনীতির সমস্ত রাজনীতিবিদদের কারো কোনো দোষ নাই, সমস্ত দোষ শুধুমাত্র মাহি চৌধুরী। তার থেকে স্বীকার করে নেই। এভাবে আপনি দেখতেই পারেন বিষয়টাকে, যে রাজনীতিকে স্বীকার করে নেই, তাদের ভুল স্বীকার করার কিছু ছিল না। যা ভুল রাজনীতিতে হয়েছে, মাহি চৌধুরী হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার রহমতে হাতে রক্তের দাগ। আল্লাহ তাআলার রহমতে মানুষকে আমার মনে হয় যে আমার বক্তব্য আপনার না তেহরিকে ইনসাফ এখন আজকে এসে তেহরিকে ইনসাফ একটি রাজনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়েছে, জনভিত্তির উপর দাঁড়িয়েছে। তেহরিকে ইনসাফ প্রথমে যখন তারা রাষ্ট্র ক্ষমতা এসেছিল নির্বাচনের মাধ্যমে, তখন তাদের জনভিত্তির চাইতে সেনাবাহিনীর ভিত্তি অনেক বেশি ছিল। সেনাবাহিনীর ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশ এরকম হয়েছে, আমাদের এরশাদ সাহেবের দল তৈরি হয়েছে সেনাবাহিনীর ভিত্তির উপর। এই মুহূর্তে বাংলাদেশের, আমি যেটাকে আমরা প্রজন্ম কি বলে, জন আকাঙ্ক্ষা, বিপ্লব চেতনা এগুলি না বলে আমি বলি এখন একটা প্রজন্ম আকাঙ্ক্ষার জন্ম হয়েছে। এবং এই প্রজন্ম আকাঙ্ক্ষায় আমরা অনেকেই এই 24-এর গণ অভ্যুত্থানের প্রজন্ম আকাঙ্ক্ষার সাথে কানেক্ট করতে পারছি না, অনেকেই পাচ্ছি না, বড় বড় রাজনৈতিক দলগুলোও পাচ্ছি না। এবং এটা না পারার ফলাফল কিন্তু শুভ হবে না।
এটাও কিন্তু আমার সাথে পার্সোনাল অনেক আলোচনা হয়েছে। আজকে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, এই অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির জন্য কিন্তু একটা বিশাল ইতিহাস সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হয়েছে। আর সেই ইতিহাস বিএনপি সৃষ্টি করবে কিনা, কানেক্ট করবে কিনা, বিএনপির রাজনীতি নির্ভর করবে। আজকে জামাতের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে, জামাত তার সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে নিজেকে ব্যাখ্যা করবে কিনা, ৭১-এর সাথে কানেক্ট করতে পারবে কিনা। অতএব আমি মনে করি এখানে আজকের বাংলাদেশের যেই বাস্তবতা, এই বাস্তবতায় যে প্রজন্ম আকাঙ্ক্ষা, এই প্রজন্ম আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার কোনো সুযোগ কারো নাই, সেনাবাহিনীরও নাই। অর্থাৎ এখানে প্রজন্ম আকাঙ্ক্ষার মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তন আসার, সেই পরিবর্তন আর চলে আসছে। উই আর প্রবাবলি সাম অফ আস ইন এ ডিনায়াল। এই ডিনায়াল থেকে বেরিয়ে এসে এটাকে গ্রহণ করে, ভুল স্বীকার করে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের কারোরই মনের সামনে কোনো রাস্তা খোলা নেই। আমরা একটু জনাব আদালিব রহমান পার্থের কাছে শুনবো। জনাব আদালিব রহমান পার্থ, আপনি একটু বলবেন কিনা যে এই সময় আপনি এটা কিভাবে দেখেন, তেহরিকে ইনসাফ, এবং আপনি পুরোটা জানেন করে আপনার সঙ্গে কথা বলা তো সবসময় আমার জন্য খুবই আনন্দদায়ক। আপনার সাথে কিছু আনন্দ শেয়ারও করতে চাই। মাহি ভাই এখানে আছেন, তো আনন্দ আরো একটু বাড়লো। জনাব ইউনিটি স্ট্রেংথ, উনি আমাদের একজন দর্শক, উনার নাম ইউনিটি স্ট্রেংথ। উনি আমাকে বলেছেন যে খালেদ, তুই আমার সামনে আসতে পারবি, তোকে আপ্যায়ন করতে চাই। ইন্টারেস্টিং। জনাব আদালিব রহমান পার্থ, আমরা একটু পাকিস্তানের তেহরিকে ইনসাফ এবং এটি একটু শুনতে চাইছিলাম। আপনি এমন একটা মানুষের আগে আর্মিটা বাদ দিয়ে আপনার আগে বুঝতে হবে ইমরান খানকে। ইমরান খান যখন জেমিমার সাথে ডিভোর্স হয়, সেই সেটেলমেন্টের ৫ না ৬,০০০ কোটি রুপি উনি নেননি। আপনার দ্য ডিফারেন্স বিটুইন ইমরান খান এন্ড টেন্ডুলকার ইজ, টেন্ডুলকার তার ফেমকে ইউজ করছে নুডলসের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, আর ইমরান খান হ্যাজ রিয়েলাইজড ইট দ্যাট দিস ইজ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল। আল্লাহ তাআলা যে আপনাকে একটা ফেম দেয়, আপনাকে যে টাকা দেয়, আপনি টাকা দিয়ে মদের দোকানও করতে পারেন, মাদ্রাসাও করতে পারেন, স্কুলও করতে পারেন, ওষুধের ফ্যাক্টরিও করতে পারেন। সো ইমরান খান ইজ এ পারসন হু রিয়েলাইজড, এবং তার প্রত্যেক কথায় আল্লাহর কথা, আমি যেটা বিশ্বাস করি, আমি আমার জায়গা থেকে বলছি, হয়তো এই কথা অনেকে বলছেন, যে আল্লাহর কথা, নবীর কথা, রসুলের কথা, খলিফাদের কথা, ওনার যে লাইফস্টাইল, এবং আমি মনে করি এটা একটা স্পিরিচুয়ালিটি আসে, এখানে একটা ডিভাইন ব্যাপার আসে, যার কারণে ইমরান খান এই মুহূর্তে, যদি আপনি পৃথিবীতে অরিজিনালি প্রাইম মিনিস্টার আর লিডারদের কথা বলেন না, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি যদি আপনি ধরেন, তাহলে ইমরান খান। এবং সবাইকে মিলিয়ে যদি আপনি রাজনৈতিক নেতা যদি হিমালয় হয়, তার চেয়ে 10 ফিট উপরে ইমরান খান। ইমরান খানের ব্যাপারটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হোক আর না হোক, টু সাম পিপল সে জিন্নার চেয়ে উপরে উঠে গেছে। সো দ্য স্যাক্রিফাইস হি মেড, দ্য ফাইটিং হি ডিড, and he's not very political. দেখেন, ওর কোনো সেকেন্ড ম্যানের নাম কিন্তু আপনি জানেন না। সো ইনস্টিটিউশন কিন্তু সে বানাতে পারে নাই। তেহরিক ইনসাফের চেয়ে বড় সে। অনেকে ইমরান খানকে চিনে, তেহরিক ইনসাফকে চিনে না। সো আপনি যদি টিপিক্যাল পলিটিশিয়ানের কথা বলেন, তাহলে কিন্তু ওই সংগঠন উনি বানাতে পারেননি। কিন্তু ওনার পার্সোনালিটি ইজ সো লার্জার দ্যান লাইফ। উনি যেভাবে একটা ধরনের লাইফস্টাইল থেকে, উনি ওনার মার নামে হসপিটাল থেকে আরম্ভ করে, এবং শওকত খান থেকে, এবং উনি ওনার জীবন, ওনার নিজেকে যেভাবে পরিবর্তন করে আসছে, এবং উনি যেভাবে ইসলামকে, ইউনাইটেড নেশনে ইসলামকে, জঙ্গি ডেফিনেশনকে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্যাট লিভস ইন আওয়ার হার্ট, এবং when you say something about that, it touches the heart. Well, when ওনার এই কথা touched the billions of Muslims, millions all over the world, so he became a global leader. ইমরান খানকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে পারলো, আর্মি সাপোর্ট করলো, জেলে থাকলো, না বেরোলো, আমার মনে হয় এটা ইমরান খানের জন্য জাস্টিস হবে। মানে দুটি প্রশ্ন। একটা হচ্ছে যে বাংলাদেশে আপনি ইমরান খানের যেরকম ব্যক্তিত্বের কথা বললেন, এরকম একটা ব্যক্তিত্বের অভাব কি দেখেন, যে এরকম একজন নাই বাংলাদেশে? আর এখানে অভাবের তো ব্যাপার না, এরকম তো দুই হচ্ছে যে ইমরান খান গণতন্ত্রের কথা বলে আসলে ভেতরে ভেতরে পাকিস্তানের আর্মির সাথে শার্ট করেই আসলে ক্ষমতায় এসেছেন, এই ব্যাপারটাও কি আসলে আমাদের না? শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, পাকিস্তানের ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইজ আ পলিটিশিয়ান। পাকিস্তানের রাজনীতিতে আর্মি অনেক স্ট্রং, যেই আসে আর্মি সাপোর্ট নিয়ে আসে, বাট আর্মি তো উইল নট পিক আপ এনি টম, ডিক এন্ড হ্যারি। যখন নওয়াজ শরীফ আর বেনজির ভুট্টো পপুলারিটি অনেক পড়ে যাচ্ছিল, পাকিস্তান ওয়াজ নো, এবং অ্যাকচুয়ালি পাকিস্তানের মতো করাপ্টেড কান্ট্রি রিয়েলাইজ দ্যাট এখানে করাপশন থামতে হবে, তখন দে সাপোর্টেড ইমরান খান। ইমরান খান প্রথম নির্বাচনে 1টা সিট পেয়েছে, তারপর 2টা নির্বাচন করেনি, তারপর 30টা পেয়েছে, তারপর উনি ক্ষমতায় আসছে, বা ব্যাকড বাই আর্মি, বা হোয়াট এভার হয়েছে। বাট আমি মনে করি ইমরান খান ইজ লার্জার দ্যান লাইফ। আপনি ইমরান খান, নো আদার ওয়ে, যে কেন হব না, বাট আমি মনে করি লিডারশিপের উপরে অন্য জায়গায় পরিষ্কার। জনাব আদালিব রহমান পার্থ, এটি আপনাকে দিয়ে আমি প্রশ্নটি শুরু করতে চাই, তারপর আমি মাহিবের কাছে এই ব্যাপারে জানতে চাই, আপনার টেকটা আমরা একটু শুনতে চাই। যে বাংলাদেশ সরকার যখন, আমরা যেটি নিয়ে আসলে পোল করেছিলাম, যে বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনা পাসপোর্ট বাতিল করলো, তখন আমরা খবর পেলাম ভারতে শেখ হাসিনার অবস্থানের সুযোগ আরো বৃদ্ধি করা হয়েছে। এ থেকে ভারত আসলে কি বার্তা দিতে চাইলো? হোয়াট ইজ ইউর টেক? পার্থ, আমরা আপনাকে আগে শুনে তারপর আমরা জনাব মাহিকে শুনবো। আপনি জানি কি বললেন, আমাদের সেক্রেটারি কি বলেছে, যে আমাদের কোনো কমেন্টস নাই। প্রতিক্রিয়ায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এক ধরনের অসহযোগিতা প্রকাশ করেছেন উনি। উনার কোটটা হচ্ছে, আমরা কি করতে পারি। দ্যাট ইজ সো স্যাড, যে আমাদের এক্সিকিউটিভরা
ব্যুরোক্রেটসরা এইভাবে এই জবাবগুলি দেয় যে আমরা কি করতে পারি যে আমরা হেরে গেলাম। He's the It's very advisor, sad. হ্যাঁ। হ্যাঁ, ইটস ভেরি স্যাড। এনিওয়েজ, তো না, ভারত তো অফকোর্স সাবেক প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিয়েছেন, এবং পাসপোর্ট থাকুক পাসপোর্ট না থাকুক আমার বিশ্বাস, আমার যতটুকু ধারণা যে ভারত সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে রাখবেন। ভারত এখানকার সরকারের সাথেও আপনার সম্পর্ক ডেভেলপ করে টু দা পয়েন্ট দেখতে চাবেন যে এই সম্পর্ক তো একদম নিউলি ডেভেলপড, যে কতখানি এটা ম্যাচিউর করা যায়, কতখানি এই সরকারকে বিশ্বাস করা যায়। বাট ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী যে কাজগুলি করেছেন বা যে সম্পর্ক মেনটেন করেছেন, যে স্টেবিলিটি ভারতের ছিল, আমি শিওর ভারত যদি ওনাকে ডিজাউন করে তাহলে আগামীতে ভারতের হয়ে কেউ কাজ করবে না। তো আমার মনে হয় ওই এক্সাম্পল, ভারত বিং আ হেজমনি, বড় কান্ট্রি, বড় দেশ, আমার মনে হয় ভারত এটা রাখবে। সো ইট ইজ নট সিগনিফিকেন্ট পাসপোর্ট থাকলো না থাকলো, কি দিল বা না দিল। উনি ওই সাবেক প্রধানমন্ত্রী ওই দেশে আছেন, এবং আমার মনে হয়, আমার যতটুকু ধারণা, যতটুকু আমি বুঝি, যে ভারত ওনাকে ওখানে রাখবেন। ওকে, মাহি ভাই, আমরা আসলে সময় শেষ। আমরা আপনার কাছ থেকে 1 মিনিট এই প্রসঙ্গে শুনতে চাই যে ভারতে যে শেখ হাসিনা আছেন, ভারত তার থাকার সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করতে, সেটা দিয়ে ভারত কোনো বার্তা দিতে চাচ্ছে কিনা? এক নম্বর হচ্ছে গিয়ে আমার মনে হয় যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে বিষয়টা হচ্ছে গিয়ে ভারত আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে তার দেশে রাখবে কি রাখবে না, তার ইন্টারনাল পলিসি কি হবে, এটা নিয়ে আমার কোনো মাথা নেই। ভারত তার ব্যক্তিগত ব্যাপারে, আমি ভারতের নিজস্ব বিষয়, তাদের কি সিদ্ধান্ত হবে সেটা নিয়ে আমার চিন্তার কিছু বিষয় নেই। ভারত আমাদের কি কি বার্তা দিতে চাচ্ছে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই প্রজন্ম ভারত কি বার্তা দিয়েছে, সেই জায়গায় রিয়েলাইজেশনটা ভারতকেও আসতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমাদের আজকের এই যে প্রজন্ম, আমাদের নেতৃত্বে যারাই থাকুক না কেন, রাজনীতি যারা আছে অথবা থাকুক না কেন, বাংলাদেশের 75% অফ দ্য পপুলেশন যাদের জন্ম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর, ইনক্লুডিং ইউ মিস্টার খালেদ মহিউদ্দিন এবং পার্থ। আমার বরং স্বাধীনতার কয়েক মাস আগে বা বুদ্ধি হতে হতে আমি কিন্তু বাংলাদেশ ছাড়া আর কিছু চিনিনি। এই প্রজন্ম সারা জীবন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্মগ্রহণ করেছে, স্বাধীন চেতা প্রজন্ম, এবং তাদের মধ্যে কোনো দাস মনোবৃত্তি নাই। ভারত এই যে একটা জেনারেশনাল চেঞ্জ বাংলাদেশে এসেছে, এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে একটা বার্তা। ভারত যদি সেটা বুঝতে পারে, প্রজন্মকে বুঝতে পারে, তাহলে ভারত সেভাবেই তাদের ইন্টারনাল পলিটিক্সকে সাজাবে, এটা আমার প্রত্যাশা। এবং আমি মনে করি যে প্রতিবেশী হিসেবে তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের জন্য অত্যন্ত জরুরি, এর মধ্যে থাকতে হবে। বাট লেট আস আন্ডারস্ট্যান্ড যে ভারত এই ডিরাইলটার মধ্যে এখনো আছে। হঠাৎ করে বাংলাদেশ এরকম হয়ে গেল, হঠাৎ করে হয়নি। এটাই বাংলাদেশের প্রজন্ম, 75% পিপল যারা কখনো কারো দাসত্ব করে নাই, এটা সেই প্রজন্ম। তাদের মধ্যে এই স্বাধীন চেতা প্রজন্মের কাছে বাংলাদেশ যে বার্তাটা ভারতকে দিয়েছে, আসলে সেটাই আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ। ভারত কি বার্তা দিলে এই মুহূর্তে, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। ওকে মাহি ভাই, আপনাকে ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন নিয়ে আসলে পার্থর কাছে আসতে চাই। মাহি ভাইকে দিয়ে যেহেতু শুরু করেছিলাম, পার্থকে দিয়ে আমরা শেষ করতে চাই। পার্থ, আপনাকে আমরা কোট করছি, আপনি বিজয় দিবসের সময় আপনি বলেছেন যে কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে, এই বলে আপনি হুঁশিয়ারি দিয়েছেন। আমরা এটি, আপনি একটু 1 মিনিট বা 1.5 মিনিটে একটু ব্যাখ্যা বা ইলাবোরেট করবেন কিনা, কেন আপনাকে এটি বলতে হলো কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারকে অন্তর্বর্তী সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে? না, আমি মিন করেছি যে ছাত্ররা দল করছে, ভালো কথা। যদি এই সরকার নির্বাচনকে প্রলম্বিত করে, 10 কোটি 11 কোটি ভোটার যার দিকে তাকিয়ে আছে, আমি মনে করি সেটা রাজনৈতিক হবে না। ছাত্ররা যদি করতে চায় দল করবে, যে যথেষ্ট স্যাক্রিফাইস ছাত্রদের আছে, যথেষ্ট রিস্ক তারা নিয়েছেন, জনগণের মনের জায়গায় তাদের একটা অবস্থান আছে। আমি বলি দ্যাট ইজ ইনাফ টু টেক ইট। কিন্তু তাদেরকে ক্ষমতায় আনার জন্য পাকাপোক্ত করে কোনো পার্টিকুলার দল আসতে পারবে না, কাকে মাইনাস করা, এটা জনগণ ঠিক করবে। এবং এই জন্য জনগণকে, নির্বাচনকে বিলম্বিত করার যদি কোনো পায়তারা থাকে, আমি শিওর সেখানে আন্দোলন হবে, সেখানে অনেক কথা থাকবে, অনেক কিছু থাকবে। আমি সেটাই মিন করার চেষ্টা করেছি, আর কিছুই না। জনাব আদিলুর রহমান পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মাহি চৌধুরী, আপনাকেও।